দড়ি আছে তোর কাছে? দড়ি? দড়ি দিয়ে তুই কি করবি? দড়ি আছে তোর কাছে? দড়ি নাই, আমাদের রুমে নাই, রুম্পার রুমে দেখ। বললাম তো নাই। দড়ি দিয়ে তুই কি করবি? এভাবে খুঁজছিস কেন? বললাম তো দড়ি নাই। দড়ি আছে ভাই, দড়ি, মোটা দড়ি। দড়ি আছে ভাইয়া, দড়ি? না, দড়ি তো বেশি না আমরা। দড়ি আছে ভাই, দড়ি? দড়ি আছে ভাই, দড়ি? দড়ি দড়ি না ভাই, দড়ি আছে ভাই, দড়ি? দড়ি আছে ভাই? না, পিছনে দেখ। আরও একটা সুইসাইড। এবার বুঝতে পারছো তো এই সুইসাইডের কেসগুলো আমাদের ডিপার্টমেন্টে কেন ট্রান্সফার করা হয়েছে? ইটস নট এ রেগুলার ক্রাইম। স্যার, এগুলো যে ক্রাইম সেগুলো কিন্তু আমরা স্পেসিফিকলি বলতে পারছি না, কারণ ভিকটিমদের উপর কোনো প্রকার ফোর্স, ট্রমা বা তাদেরকে সুইসাইড করার জন্য এনকারেজ করা হয়েছে এরকম কোনো এভিডেন্স কিন্তু আমাদের হাতে আসেনি। চকোলেটের ক্রেভিং যেখানে, বেলানিক কুকিজ সেখানে। দেখা যাক এর পোস্টমর্টম রিপোর্টে কোনো কিছু আসে কিনা। ইউসুফ স্যার, পোস্টমর্টম রিপোর্টটা খুব তাড়াতাড়ি দরকার। ওকে স্যার, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি স্যার। ঢাকা শহরে মহামারীর মতো সুইসাইড ছড়িয়ে পড়েছে। গত এক মাসে প্রায় 23টির মতো সুইসাইডের ঘটনা ঘটেছে। একটি শহরে সুইসাইড ঘটতেই পারে, কিন্তু এই সুইসাইডগুলো যারা করছেন তাদের বেশিরভাগ মানুষই ছিলেন নিজের পার্সোনাল জীবনে খুশি,
তাহলে আসলে এই মহামারীতে কি ঘটছে? আমরা এখন এই সুইসাইড মহামারীতে সুইসাইড করা আরো একজন ভিকটিমের বান্ধবীর সাথে কথা বলবো। এক সপ্তাহ পরে ওর বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের আয়োজন কেনাকাটা ফেল হয়ে গেছে। আর তুমি ওই রিপোর্টটা খুব দ্রুত চলে আসো। আর যদি স্যার, এই চাঞ্চল্যকর ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? এই সুইসাইডগুলো কি কোইন্সিডেন্স নাকি বড় কোনো রহস্য লুকিয়ে আছে? আপনারা কি মনে করছেন যে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ? আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবে আদিল খান, ওই কেসে আইও। আদিল, লিসন, আসলে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনাদেরকে আসলে এই মুহূর্তে স্যাটিসফাই করতে পারবো না, কারণ পুরো বিষয়টা তদন্তের আওতায় আছে। ইনভেস্টিগেশন সম্পন্ন হবে, তারপরে আসলে আমরা কোনো স্টেটমেন্ট দিতে পারবো, কারণ একাধিক ঘটনা ঘটেছে খুব কম সময়ের মধ্যে। প্যারালাল ঘটে যাওয়া ঘটনাগুলো আসলে খুবই দুঃখজনক এবং সবগুলোই আসলে ইনভেস্টিগেশনের আওতায় আছে। তো তবে এতটুকু বলতে পারি যে এটা সুইসাইডও হতে পারে, মার্ডারও হতে পারে, বাট কোনো কিছু না জেনে তো আমরা কোনো স্টেটমেন্টে যেতে পারবো না। সো আই উড রিকোয়েস্ট ইউ টু কিপ পেশেন্স, দ্যাটস ইট। স্যার, প্লিজ প্লিজ আপনারা শোনেন স্যার। আমি কি ভেতরে আসতে পারি? কেন? আমাকে আইজি স্যারের অফিস থেকে পাঠানো হয়েছে। কেন? ট্রেনিংয়ের জন্য। আপনি কি তোতলাচ্ছেন কেন? এক্সকিউজ মি? জি না, আমার নাম সোনিয়া। আমাকে আইজি স্যারের অফিস থেকে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সব ডকুমেন্টস আমার সাথেই আছে। আগামী 6 মাস এডিশনাল ডিআইজি আদিল খান, মানে আপনি আমার কমান্ডিং অফিসার। ট্রেনিং সাকসেসফুল হলে আমি ব্রাঞ্চে এসএসপি হিসেবে জয়েন করব। এবার আপনি ভিতরে আসতে পারেন। থ্যাংক ইউ। আমার কনফিডেন্ট মানুষ খুব পছন্দ। যারা মিন করে কথা বলে তাদের খুব একটা পছন্দ করতে পারি না। কিছু বিষয় ক্লিয়ার করা উচিত। আপনাকে ভিতরে আসতে বলেছিলাম, বসতে বলি নাই। আর দুটো ইম্পর্টেন্ট বিষয়। জি স্যার। নাম্বার 1, যে কোনো প্রকারের ভুল আমার ব্লাইন্ড সাইডে করবেন, যাতে আমার চোখে ধরা না পড়ে। জি স্যার। আর হয়তো আমাকে পোক করবেন না। যেটা শেখার নিজ উদ্যোগে শিখে নেবেন। 6 মাস পরে বিদায় হবেন, ব্যাস। এখন আমি একটা কাজের মধ্যে আছি, কাজটা শেষ হলে আপনাকে ডেকে নেব, আপনি যান। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। শিওর? না মানে এই অফিসে কি হাসির উপরে কোনো ট্যাক্স বসানো আছে? কেন? না, আপনার সাথে পরিচয় হবার পরে মনে হলো। এখানে একটা হোল সিটির একটা ম্যাপিং করা হয়েছে স্যার। কোন কোন প্লেসে ঘটনাগুলো ঘটলো এবং কাদের সাথে ঘটলো। তো এখানে যাবতীয় ঘটনাগুলো দেখলে যেটা মনে হচ্ছে যে এগুলো কি মার্ডার নাকি সুইসাইড। All mystery. আমাদের এগুলো ফাইন্ড আউট করতে হবে, বাট আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, ঘটনাগুলোর একটা গতিপথ আছে। স্যার,
মানে হচ্ছে এখান থেকে এই পুরো সার্কেলটা শেষ হওয়ার পর আবার সে এখান থেকে শুরু করেছে। জি স্যার। এক্সকিউজ মি স্যার। স্যার আপনাকে একটু আর্জেন্টলি অ্যাড্রেস করতে রুমে রেখেছি। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ কোনো ব্যাপার না, তুই আন্টির বলেছে আমার কথা। হ্যাঁ ঈদে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভাইয়া আপনার সাথে একটু কথা বলি। সরি ভাই, আমি ব্যস্ত, কথা বলা যাবে না। আপনার সাথে কিছুক্ষণ কথা বলি। বললাম তো ভাই কথা বলা যাবে না, ব্যস্ত। আমি জানি তুমি ব্যস্ত, আমার 5 মিনিট সময় লাগবে, একটা গল্প শোনাবো। আমি আপনাকে বললাম তো ভাই আমি ব্যস্ত। গল্পটা একটা কুমিরের। নদীর মধ্যে আছে, নদীর মধ্যে গুড় করতেছে। এই কুমিরের একটা বিশেষত্ব আছে, মানে মনে মনে যা নির্ধারণ করে সেটার কোনো বরখেলাপ হয় না। মানে কুমির মনে মনে যেটা নির্ধারণ করে সেটা কুমির নিজেও পরিবর্তন করতে পারে না। কুমির নদীর মধ্যে গুড় করতেছে, উপরে একটা ছোট বাচ্চা খেলতেছে, বাচ্চার আশেপাশে কেউ নাই। কুমিরটা আস্তে 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 বাচ্চাটার সাথে যাইয়া বাচ্চাটা খপ করে ধরে ফেলছে। কি করবে? কুমিরটা বাচ্চাটাকে খাবে, তাই না? বাচ্চার মা আসছে, বাচ্চাকে দেখতে না পায়, আশেপাশে খুঁজে কোথাও নাই, হাও মাও করে কাঁদতেছে। তখন মা বুঝতে পারছে বাচ্চাটারে কুমির ধরছে। মাটা হাওমাও করে কাঁদতে কুমিরের কাছে অনুনয় করতেছে, আমার বাচ্চাটারে তুমি ছাইড়া দাও, আমার বাচ্চাটারে তুমি ছাইড়া দাও, আমার বাচ্চাটারে তুমি ছাইড়া দাও। তো কুমিরের মনের মধ্যে ওনার মায়া হয়েছে, মার এই কান্না দেখা ওর মধ্যে মায়া যাচ্ছে। কিন্তু কুমির যেটা মনে মনে নির্ধারণ করে সেটা সে করে, সেটার পরিবর্তন সে করতে পারে না। তো কুমির অনেকক্ষণ ধরে ভাবছে, ভাবতে বলছে, মার কান্না দেখে বলছে, মা আমার মনের ভিতরে কি চলতেছে আপনি যদি বলতে পারেন তাহলে আপনার বাচ্চাটাকে আমি ছেড়ে দেব। তখন মা একটা দ্বিধায় পড়ে গেছে। মা ভাবতেছে আমি কি বলবো, কি বললে আমার বাচ্চা বেঁচে যাবে। মা মনে মনে ভাবতেছে, কুমিরের মনে তো এটাও চলতে পারে যে কুমির ভাবতেছে বাচ্চাটা কেউ খাবে না। মা ভাবলো যদি বলি বাচ্চাটা কেউ খাবে না তাহলে বাচ্চাটা বেঁচে যাবে, কিন্তু এখানে সম্ভাবনা 50-50। মা ভাবতে হঠাৎ করে বলে ফেললো যে কুমির তুমি চাও আমার বাচ্চাটাকে খাইতে। এই কথা শুনে কুমির মহা দ্বিধায় পড়ে গেল। মানে এই কথাটা যদি সত্যি হয়, মার এই কথা যদি সঠিক হয়, বা তুমি আমার বাচ্চাকে খেতে চাও, এটা যদি সঠিক হয় তাহলে কুমিরের বাচ্চাটাকে ছেড়ে দিতে হবে। যদিও সে মনে মনে বাচ্চাটাকে খেতে চাইছিল। ওই যে বললাম, কুমির মনে মনে যেটা নির্ধারণ করে সেটা কিন্তু ছাড়তে পারে না, ওইটাই ওকে করতে হয়। আর মার কথাটা যদি ভুল হয় তাহলে কুমিরকে বাচ্চাটাকে খেতে হবে, যদিও সেই কুমিরটা চাইছিল বাচ্চাটাকে ছেড়ে দিতে। চকলেটের ক্রেভিং যেখানে, বেলামি কুকিজ সেখানে। বলল কুমির মনে মনে যেটা নির্ধারণ করে সেটার বরখেলাপ তো কুমির নিজেও করতে পারে না। এই বিভ্রান্তে কুমির পড়ে গেল। বছরের পর বছর পার হয়ে গেল, কুমির কোনো সিদ্ধান্ত নিতে পারল না।
কি এক মহাযন্ত্রণা। এই জন্য কুমিরের মনটা না খুব খারাপ। কুমিরের মুখে কোনো হাসি নাই। কুমিরটা এখনো বছরের পর বছর সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। আমি চাই তুমি কুমিরটাকে খুশি করে দাও। কিভাবে করবা জানো? তুমি এখান থেকে বেরোবা, রাস্তায় খুব জোরে চলতেছে এরকম একটা বাসের সামনে তুমি দাঁড়ায় যাবা, বাসটা তোমার ধাক্কা দিবে, কুমিরের মন ভালো হয়ে যাবে। পারবা না? যাও। তুমি এখানে কেন? আমি আসলে ডেড বডি নিতে পারি না। ডেড বডি নিতে পারো না মানে? তাহলে আমাকে বলতে হবে যে ইউ আর ইন দ্য রং প্রফেশন। হ্যাঁ, আসলে ছোটবেলা আমি আমার দিদার সাথে ঘুমাতাম। দিদা আমাকে অনেক আদর করত। যেদিন রাতে দিদা মারা যায় সেদিন রাতেও দিদা আমার সাথেই ঘুমিয়েছিল। ঘুমের মধ্যেই দিদা মারা যায়। সকালে যখন আমার ঘুম ভাঙে আমি দেখি দিদা ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা পোকা দিদার মুখ থেকে বেরিয়ে নাক দিয়ে ঢুকে গেল। আমি এই দৃশ্য কোনোদিনও ভুলতে পারবো না। দিদা আমাকে এত আদর করত, কিন্তু তার সব স্মৃতি ছাপিয়ে এই ভয়ঙ্কর স্মৃতিটা আমার মনে গেঁথে গিয়েছে। তারপর থেকে আমি আর ডেড বডি নিতে পারি না। কি মনে হয় তোমার? না স্যার, এটা আদিল স্যার হতে পারে না স্যার। স্যার আমরা তো তাকে সবাই চিনি স্যার। তার মতো একজন মানুষ, এটা কিভাবে সম্ভব স্যার? তার মতো এমন ব্রাইট ট্র্যাক রেকর্ডের একজন অফিসার, কিন্তু যে ফ্যাক্টসগুলো আমাদের সামনে আছে সেগুলোকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তারপর স্যার আমার মনে হয় স্যার
ঝামেলাটা অন্য কোথাও হচ্ছে। মেবি। স্যার, আপনি কি কোনো কিছু নিয়ে খুব বেশি টেন্স? স্যার, এটা তো আপনি। এই মেয়েটাই না কিছুদিন আগে সুইসাইড করলো। আপনি ওকে চেনেন? এই মেয়েটা আমার পরিচিত কেউ না। এই মেয়েটাকে আমি চিনি না, আর ওর পাশে দাঁড়ানোর লোকটাও আমি না। প্রথমবারই আমি যখন এই ফুটেজটা দেখি তখন আমারও মনে হয়েছিল সারা জীবন সিনেমা নাটক দেখে এসেছি একই মানুষের, একই রকম মানুষের লোকালয়, জমজ, অনেক কিছু। এই বিষয়টা যে আমার সাথে ঘটে যাবে সেটা আমি আসলে বুঝতে পারিনি। ডিপার্টমেন্টে তাহলে এই বিষয়টা নিয়ে 2-3 দিন ধরে কানাঘুষা চলছে। আমি জুনিয়র দেখে হয়তো আমার সাথে কেউ কিছু শেয়ার করেনি। তুমি জুনিয়র দেখে কেউ তোমাকে কোনো কিছু বলেনি, ব্যাপারটা এমন না। তুমি আমার আন্ডারে কাজ করছো, তোমার কাছে নিশ্চয়ই আমার নামে বদনাম কেউ করবে না। আপনাকে কি ডিপার্টমেন্ট থেকে সন্দেহ করা হচ্ছে? দেখো, বিশ্বাস খুব ভারী একটা জিনিস, এদের ভিত্তিটা খুব নরম। আমাকে সেইভাবে হয়তো বা কেউ সন্দেহ করছে না, তবে কানাফুসা তো চলছেই। বাট ইট ডাজন্ট মেক এনি সেন্স। আপনার কারণে কেন কেউ সুইসাইড করবে? আদিল স্যার কাম ইন। ইয়েস স্যার, সাসপেক্ট বিল্ডিং এ প্রবেশ করেছে স্যার। আপনি গ্রিন সিগন্যাল দিলে আমরা অ্যাকশনে যাব। তোমরা তোমাদের পজিশন নাও, আমি আসছি। ওভার এন্ড আউট। ওকে স্যার। কি ব্যাপার, তুমি আমাকে এখানে ডেকেছো কেন? তোমার মাইন্ড ফ্রেশ করতে। তুমি এই কেসটা নিয়ে একটু বেশিই চিন্তিত। হ্যাঁ, এই কেসটার কোনো কুল কিনারা পাচ্ছি না। আর তুমি আছো মাইন্ড ফ্রেশ করা নিয়ে। তুমি সবসময় আমার সাথে তো রাগ করে কেন কথা বলো? আমার সাথে একটু হেসে কথা বললে কি তোমার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে? আমি তোমার সঙ্গে হেসে কথা বলবো কেন? তুমি আমার কে? আমি তোমার অনেক কাছের একজন, অনেক বেশি কাছের। তুমি কি বোঝো না যে আমরা সোলমেট?
কি ভিতরে আছেন স্যার? আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ফোন বন্ধ কেন? আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ভেতরে কেউ আছেন? কেউ আছেন ভেতরে? স্যার, আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ফোন কেন বন্ধ? স্যার, আপনি এখানে? আমি কখন থেকে আপনার কলিং বেল বাজাচ্ছি, কেউ গেট খুলছে না, আপনাকে ফোন দিচ্ছি, আপনার ফোনও বন্ধ। আমি তোমাকে একটা গল্প বলবো। কিসের গল্প? তোমার 5 মিনিট দেব। গল্পটা কবিগুরুকে নিয়ে, যে আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। উনি রচনা করেছেন 1901 সালে। তারপর সেটা ছড়িয়ে গেছে, আমরা জেনেছি, পড়েছি। 2021 সনে কুদ্দুস সেটা জানতে পারলো। সে জাতীয় সঙ্গীতটা পড়লো, দেখলো, শুনলো, ভাবলো। তারপর টাইম মেশিনে 1901 সনে চলে গেল। কুদ্দুস যখন 1901 সনে চলে গেল, তখন কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত রচিত হয়নি। সে কবিগুরুকে খুঁজে বের করলো। কবিগুরু তখনও জাতীয় সঙ্গীত লেখেননি। কুদ্দুস তখন কবিগুরুকে জাতীয় সঙ্গীতটা শেখালো, বোঝালো। কবিগুরু ভাবলো। তারপর উনি জাতীয় সঙ্গীতটা লিখল, মানে রচনা করল। কুদ্দুস আবার 2021 সনে চলে আসলো। কবিগুরু 1901 সনে লিখল, তারপর সেটা সবার কাছে ছড়ালো। সময় গেল, দিন গেল, 2021 আসলো। কুদ্দুস আবার পড়ল জাতীয় সঙ্গীত, রচনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের জাতীয় সঙ্গীতটা লিখেছেন কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু কুদ্দুস তো টাইম মেশিনে করে 1901 সনে যে জাতীয় সঙ্গীত রচনা হওয়ার আগে কবিগুরুকে সেই জাতীয় সঙ্গীত শিখিয়েছিলেন। যদিও কুদ্দুস সেটা 2021 সনে কবিগুরুর লেখা থেকে শিখেছিলেন। নাকি কুদ্দুস? না, কুদ্দুস তো 2021 সনেই কবিগুরুর লেখা থেকে শিখেছিলেন। যদিও কুদ্দুস 1901 সনে রবীন্দ্রনাথের কাছে গিয়েছিলেন। আসলে এটা রচয়িতা কে? একটা মারাত্মক দ্বিধা। এই দুটো বিষয় নিয়ে না কুদ্দুস আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুজনেরই মন খারাপ। তুমি কি তাদের মন ভালো করতে চাও? চকলেটের ক্রেভিং যেখানে, বেলামি কুকিজ সেখানে। আমি জানি তাদের মন তুমি ভালো করতে চাও। তাহলে এখান থেকে উত্তর দিকে 47 কদম গুনে গুনে হেঁটে একটা ধারালো ব্লেড দিয়ে তোমার হাতে তুমি আঘাত করতে থাকবে।
যতক্ষণ পর্যন্ত হাতের নার্ভগুলো একদম কেটে না যায়। কি পারবে না? আমি জানি তুমি পারবে। যাও। স্যার, হারুন চৌধুরী কেসের ফাইলটা কোথায়? দেখো, এই আমার ড্রয়ারের ভিতরে আছে মনে হয়। ফার্স্ট বা সেকেন্ডটাকে দেখো। আচ্ছা, আমি দেখছি। সোনিয়া, তোমার এখানে আসলেই আমার এই সমস্ত খাওয়া হয়। আমি তো অনেক আগে ছেড়ে দিয়েছি। যাও, যে জন্য তোমার এখানে আসা। আদিল, তুমি আমাদের ডিপার্টমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট। চৌকস তোমার ট্র্যাক রেকর্ড, আর এই কারণেই তোমাকে ডিপার্টমেন্টের প্রেস্টিজিয়াস ট্রেনিংয়ে 2 বছর আগে ইউকেতে পাঠানো হয়েছিল। ডিপার্টমেন্ট থেকে আশা করা হয়েছিল তুমি ট্রেনিং থেকে ফিরে এসে আরও বেটার, আরও চৌকসভাবে ডিপার্টমেন্টকে সার্ভ করবে। কেন স্যার, কোন প্রবলেম? না, সমস্যা তোমাকে নিয়ে নয়, মানে তোমাকে আমি কিভাবে বোঝাবো বিষয়টা। জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। I can read you, sir. I can understand. আমাকেই সাসপেক্ট করা হচ্ছে। এখন আমাকে আসলে স্যার হয় কি স্যার, আমিও একটা দ্বিধার মধ্যেই পড়ে গেছি। আপনি আপনার জায়গায় রাইট, যে সিসিটিভি ফুটেজটা পাওয়া গেছে, আমি তো আসলে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। এটা কিভাবে সম্ভব যে এটা এতদিন সিনেমা নাটকে দেখে এসেছি। আমি নিজেও না এই কেসের সলভটা চাই, যে এটা সলভ হোক। ডোন্ট ওয়ারি স্যার, আপনি আপনার যেটা মনে আছে সেটা বলেন। আমার সাথে এই ধরনের ফর্মাল ওয়েতে কথা বলাটা ঠিক না। কি আমাকে অ্যারেস্ট করবেন? না, আমার সেরকম কোনো ইন্টেনশন নেই। আসলে পুরো ব্যাপারটাকে এখন পর্যন্ত কনফিডেন্সিয়াল রাখা হয়েছে। ডিপার্টমেন্টের এই
এরা দুজন ছাড়া আর কেউ এখন পর্যন্ত জানে না পুরো ব্যাপারটা। হ্যাঁ, আইজি স্যারের কাছে আমি এখন পর্যন্ত সিসি ফুটেজটা পাঠাইনি। সত্যি বলতে কি আদিল, আমি তোমার কাছ থেকে কিছু কোঅপারেশন এক্সপেক্ট করছি। পুরো ব্যাপারটাকে আমরা ইচ্ছা করলে প্রমাণ করতে পারি যে এই সুইসাইড কেসগুলোর মাঝে তোমার কোনো ভূমিকা নেই। কিভাবে? হাউস অ্যারেস্ট। আমি কিছুদিনের জন্য তোমাকে হাউস অ্যারেস্ট করে রাখতে চাই। এই হাউস অ্যারেস্টের সময় যদি নতুন করে আরও কোনো সুইসাইড কেস ঘটে তাহলে খুব সহজেই প্রমাণ করা যায় যে এসবের মধ্যে তোমার কোনো ভূমিকা নেই। আমাদের ডিপার্টমেন্ট একটা এম্বারেসমেন্ট থেকে বেঁচে যায়। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি। আর যদি স্যার আর কোনো সুইসাইড না ঘটে? মে গড সেভ ইউ। ওকে ওকে, গুড। আমি তোমার কাছে এটাই আশা করেছিলাম। অ্যান্ড ইউ নো দ্য রুলস। এই হাউস অ্যারেস্টের সময় তুমি মোবাইল, ইন্টারনেট এ সমস্ত ব্যবহার করতে পারবে না। আর হ্যাঁ, তোমার গানটা আমার কাছে জমা দিতে হবে। শিওর স্যার, শিওর। ওকে। আমার না স্যার একটু ছুটি দরকার ছিল, আমার খুব টায়ার্ড লাগছে। আদিল, তুমি এখানে কি করে আসলা? তুমি তো হাউস অ্যারেস্টে ছিলা। আদিল, এদিকে আসো তো। আদিল, বলো তোমাকে কে নিয়ে আসছে এখানে? তুমি কিভাবে হাউস অ্যারেস্টের থেকে এখানে চলে আসলে বলো একটু। এই, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তোর সব অপরাধের কথা আমি বলে দেব, সব। তুই আত্মসমর্পণ কর। আমি আত্মসমর্পণ করব? হ্যাঁ, আমি আত্মসমর্পণ করলে তোমার কি হবে? তোমার বাঁচাবে কি? আমার কি হবে? সোনিয়া, আমার কি হবে মানে? আমি কি করেছি? আমি কিছু করিনি, বরং তোর কারণে অনেক নিরপরাধ মানুষ মারা গেছে। তুই আত্মসমর্পণ কর, কর। আমার কারণে? হালুয়া নাকি? হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করো নাই। আমার সব কুকীর্তির সাথে সাক্ষী তো তুমি। তুমি আমাকে সাহায্য করেছো। আত্মসমর্পণ তো তুমি করবা, হাসবা তো তুমি। হ্যাঁ সোনিয়া, সোনিয়া তুমি কিছু বলো। তুমি তো জানো। সোনিয়া তুমি কিছু বলো। বলো। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিছু করি নাই। সোনিয়া, সোনিয়া, সোনিয়া প্লিজ স্যারকে বলো। চলে গেছে, আমি আছি, আমি তোমার বন্ধু। আদিল, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কোন সোনিয়ার কথা বলছো? স্যার আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন স্যার। আমি আদিল। এই সোনিয়া, সোনিয়া, আমি তোমার অনেক কাছের একজন, অনেক বেশি কাছের। তুমি কি বোঝো না যে আমরা সোলমেট? সোনিয়া, সোনিয়া প্লিজ বলো। আরে সোনিয়া নাই, বন্ধু আমি আছি। তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। স্যার, স্যার আমি আদিল স্যার। আপনি আমার দিকে তাকান স্যার। স্যার ও আমাকে জ্বালিয়ে মারছে। সব খারাপ কাজ ও করেছে, আমাকে ফাঁসাচ্ছে স্যার। স্যার আমি কিছু করি নাই স্যার। স্যার আমি একজন অনেস্ট অফিসার স্যার। সোনিয়া, এত চিল্লাচিল্লি করার কিছু নাই, এত কান্নাকাটি করার কিছু নাই, এত ডাকাডাকি করার কিছু নাই। সোনিয়া নাই, সোনিয়া চলে গেছে। সোনিয়া আর আসবে না। তবে আমি আছি বন্ধু। আদিল, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। এনাফ ইজ এনাফ। আদিল, ইউ আর ম্যাড। তোমার চিকিৎসার প্রয়োজন। কি করে এরা সবাই? হাউস অ্যারেস্ট থেকে একটা মানুষ কি করে বেরিয়ে আসে? স্যার, আমার চিকিৎসার আগে আপনাকে একটা গল্প বলার খুব প্রয়োজন আছে। কিসের গল্প?
রাজধানীর চাঞ্চল্যকর সুইসাইড মহামারীতে সর্বশেষ সংযোজন হলেন ডিআইজি ইহতেশাম আহমেদ। গতকাল রাতে তিনি নিজ বাসভবনেই সুইসাইড করেন। এদিকে সুইসাইডের কেসগুলোর তদন্তের দায়িত্বে থাকা এডিশনাল ডিআইজি আদিল খানকেও তার বাসায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আদিল খানের বাসা থেকে স্পেশাল ব্রাঞ্চের 2 জনের লাশ পাওয়া গিয়েছে।